আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমি দেখতে পাচ্ছি এম এ আব্দুর রহমান, হোসনে আরা, ইকবাল হোসেন, লামিয়া আক্তার, এস এম মাহবুবুর রহমান, শামস তন্নি। ওকে, আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি। ওকে, আমি আরো যাদেরকে দেখতে পাচ্ছি আমি একটু নামগুলো পড়ছি। আহ আহ নাহিদা বিনতে কামাল, হুমায়রা মারজান মুন, তাহরাত জান্নাত, আহ, তারপর হচ্ছে সাইমা সুলতানা, আহ, আঙ্গুরা জাচি, আকরাম হোসেন, নূর খানম, পলি আক্তার, তানা আফরিন, ওকে, সাকিব উদ্দিন, সবুজ ছায়া, সাদিয়া ইমাম। সবাই বলছেন যে প্রপারলি শোনা যাচ্ছে, কিন্তু দুই একজন বলতেছেন হচ্ছে শুনতে সমস্যা হচ্ছে। আমার মনে হয় যারা বলছেন যে শুনতে সমস্যা হচ্ছে, এটা তাদের দিক থেকে সমস্যা, কারণ আমাদের দিক থেকে সাউন্ড একদম সমস্ত রকম ক্লিয়ার আছে। আমাদের বাংলার যে সুশান্ত স্যার, ওনার হাতেও ফোন আছে, আমার হাতেও ফোন আছে, আরো দুইটা মনিটর থেকে আমাদের ক্লাসটাকে মনিটর করা হচ্ছে। ওকে, সো শোনা না যাওয়ার কোনো বাস্তবতা নেই। ওকে, প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে বলবো, যদি ব্যবসা করতে চান ব্যবসার দিকে ছুটে যান, ছুটে চলুন, নিরন্তর পরিশ্রম করুন, ব্যবসা করুন, ভালো করবেন। যদি চাকরি করতে চান তাহলে বইয়ের সাথে এমন সম্পর্ক গড়ে তুলুন যেন এই বই থেকে কোনো পরীক্ষা, যদি চাকরি পরীক্ষায় আপনি দেখতে পান, সেই প্রশ্ন যেন আপনার সাথে বেইমানি না করতে পারে, বিট্রে না করতে পারে। প্রিয় ভাই বোনেরা, চাকরি অথবা ব্যবসা, যেটাই মনস্থির করবেন সেটা মন দিয়ে করবেন। দুইটা একসাথে করা যায় না। যদি চাকরি করতে চান তাহলে পড়ার মতো পড়তে হবে, আদারওয়াইজ প্রশ্ন কিনতে হবে। যদি প্রশ্ন কেনার সামর্থ্য থাকে তাহলে ভিন্ন কথা, যদি সেটা না থাকে তাহলে পড়ার সাথে সম্পর্ক গড়ে তুলুন, ইনশাআল্লাহ চাকরি আপনার হবেই। প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে একটা কথাই বলবো, আমরা একটা আন্দোলন শুরু করেছি, সেটা হচ্ছে আগে বেসিক পরে চাকরি। অনেক ভাই বোন ভয় পেয়ে যান যে ভাই, আমার বেসিক যে পরিমাণ দুর্বল, আমাকে শর্টকাট একটা সাজেশন দিয়ে দেন, আমি ইনশাল্লাহ চাকরির জন্য চেষ্টা করব, যা হয় হবে। কিন্তু বেসিক স্ট্রং করার মতো এত দীর্ঘ সময় আমার হাতে নাই। প্রিয় ভাই বোনেরা, বেসিক সম্পর্কে আপনাদের যে ধারণা, সেটা 100% ভুল ধারণা। আপনারা ভুল ভাবছেন। বেসিক স্ট্রং করতে 4-5 বছর লাগে না। বেসিক স্ট্রং করতে 4 থেকে 5 মাস সময়ই যথেষ্ট। 4 থেকে 5 মাস সময় যথেষ্ট। আপনি যদি প্রপার ওয়েতে, আপনি যদি গবেষণা করে 4 থেকে 5টা মাস সময় দেন টেবিলের মধ্যে, বেসিক স্ট্রং হওয়া জাস্ট একটা চুটকির ব্যাপার মাত্র। ইংরেজি, আপনারা সবাই ভয় পান। ইংরেজির বেসিক কি? 150টা বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্ট আছে, যেগুলো আপনি যদি শিখে ফেলতে পারেন, ইংরেজি একদম ক্লিয়ার। বেসিক 150টা নিয়ম শিখতে কি আপনার, ডেইলি যদি আপনি 2টা নিয়ম শিখেন, 150টা নিয়ম শিখতে লাগবে 75 দিন। তার মানে আমি সময় দিয়েছি আপনাকে 4 থেকে 5 মাস, সেখানে আপনি 2.5 মাসেই কিন্তু ইংরেজির বেসিক ক্লিয়ার। গণিতের গুরুত্বপূর্ণ নিয়ম আছে 86টা, আমি ধরে নিলাম 100টা আছে, আমরা সেটা গবেষণা করে আমরা বের করে ফেলেছি। 86টা নিয়ম আছে গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো একজন এক্সপার্ট টিচারের অধীনে ওই 100টা নিয়ম ডেইলি একটা নিয়ম করেও শিখেন, 100 দিনে কিন্তু আপনার গণিত শেষ। সাধারণ জ্ঞান, বাংলা, সবকিছু মিলিয়ে 4 থেকে 5 মাস, আমরা জব কমিটমেন্ট গবেষণা দল আমরা সেটা বের করেছি। 4 থেকে 5 মাস ইজ গুড ইনাফ। গুড ইনাফ আপনার বেসিককে স্ট্রং করার জন্য। গুড ইনাফ, শুধু ইনাফ না, ইনাফের থেকে অনেক বেশি, মোর দেন ইনাফ। সো প্রিয় ভাই বোনেরা, ভয় না পেয়ে আগে বেসিকটা স্ট্রং করুন, ইনশাল্লাহ
চাকরি আপনার একটা না, চাকরি একাধিক হবে, 4-5টা চাকরি হবে। যদি আপনি ফিল করেন না ভাই আমি বেসিক পারবো না, আমাকে একটা সাজেশন দিয়ে দেন। প্রিয় ভাই বোনেরা, সাজেশন, কবিরাজি, ঝাড় ফুক, ডাক্তারি, তাবিজ, কবজ কোনো কিছুই আপনাকে চাকরি দিতে পারবে না যদি আপনার বেসিকে দুর্বলতা থাকে। আপনি গণিত পারেন না, আপনার গণিতের বেসিক স্ট্রং করতেই হবে যদি আপনি চাকরি পেতে চান। আপনি ইংরেজি পারেন না, ইংরেজির বেসিক স্ট্রং করতেই হবে যদি আপনি চাকরি পেতে চান। আপনি বাংলা পারেন না, বাংলার বেসিক স্ট্রং করতেই হবে। সাধারণ জ্ঞানের বেসিক স্ট্রং করতেই হবে। বেসিক ছাড়া চাকরি পাওয়ার দিন শেষ। এখন বেসিকের বাংলাদেশ। এজন্য আমরা জব কমিটমেন্ট গবেষণা দল আমরা বেসিক আন্দোলন শুরু করেছি এবং বেসিক থেকেই হচ্ছে আমরা আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা যারা অংশগ্রহণ করছেন তারা যদি এই ক্লাসটা আপনারা শেয়ার করে দেন, ইনশাআল্লাহ আগামীকাল সকাল 10টায় আপনারা আমাদের একটা হাই ভোল্টেজ একটা সাজেশন আমরা আপনাদেরকে দিব। সেই সাজেশনটা থেকে আপনারা প্রচুর প্রশ্ন কমন পাবেন। সেই সাজেশনটা আগামীকাল সকাল 10টায় পেয়ে যাবেন। শুধু শেয়ার করলেই হবে না, ক্লাসটার মধ্যে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিতে হবে। সুতরাং এই দুটো কাজ আপনারা সবাই করে ফেলুন। শেয়ার প্লাস লাভ রিয়েক্ট করা হলে লিখবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, এটা কমেন্ট করে দিবেন। এবং যারা শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান এই কথাটা লিখবেন তাদের নামগুলো হচ্ছে আমাদের সুশান্ত স্যার পড়ে দিবেন, বাংলার স্যার। ঠিক আছে? তো আমি সকল ভাই বোনকে বলবো সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন এবং লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, দিয়ে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। আমি আবারও বলছি, সবাই লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে, এটা সবাই লিখে দিবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং ডেইলি আমরা জব কমিটমেন্ট কিন্তু আপনাদেরকে ফ্রিতে কোচিং করাচ্ছে। প্রতিদিন রাত 10টা হলেই কিন্তু আপনারা জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজে ঢুকে যাবেন, ফ্রিতে ক্লাস পাবেন। শুধু বাংলা না, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, আইসিটি সকল সাবজেক্ট ফ্রি ক্লাস পাবেন আপনারা। সপ্তাহে 7 দিন রাত 10টা। সময়টা খাতায় নোট করে রাখুন। এই সময়টা জব কমিটমেন্ট আপনাদেরকে ফ্রিতে কোচিং করাবে এবং ফ্রিতে কোচিং করবেন, পরের দিন সকালে ফ্রি পিডিএফ পাবেন, রাত 8টায় ফ্রিতে পরীক্ষা দিবেন। ফ্রি ক্লাস, ফ্রি পরীক্ষা, ফ্রি পিডিএফ। বাংলাদেশে আমরাই শুরু করেছি, আমরাই পায়োনিয়ার, আমরাই এক্ষেত্রে অন্য সবাইকে পথ দেখাচ্ছি, অনেকেই আমাদেরকে অনুসরণ করেন। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে অনুরোধ করব সবাই হচ্ছে একটা কথা সবাই কমেন্টে লিখে দেন, আগে বেসিক পরে চাকরি। এটা কি বিশ্বাস করেন নাকি করেন না কমেন্টে জানাবেন প্লিজ। এটা কি বিশ্বাস করেন নাকি করেন না কমেন্টে জানাবেন। আগে বেসিক পরে চাকরি। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, আমি হচ্ছে আমাদের বাংলার বিখ্যাত স্যার সুশান্ত স্যার চলে এসেছেন। আমি স্যারকে বলবো ক্লাসটা শুরু করার জন্য এবং ইনশাআল্লাহ আপনারা সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, স্যারকে অ্যাসিস্ট করবেন। স্যার হচ্ছে আজকে 10টা প্রশ্ন আপনাদেরকে সলভ করাবেন এবং 10টা প্রশ্নই উনি বেসিকটা ব্যাখ্যা করে দিবেন। এবং বেসিকটা জানা মানে এই 10টা প্রশ্ন দিয়ে আপনি 10,000 প্রশ্ন সলভ করতে কেপাবল হবেন। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, আমি চলে যাচ্ছি, আমি সুশান্ত স্যারের কাছে আমি মাইক দিয়ে দিচ্ছি। স্যারের অলরেডি মাইক আছে। ওকে, আমি চলে গেলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি সুশান্ত সরকার সৈকত। তো আজকে আমরা খুব একটি চমৎকার আন্দোলনে নেমে গিয়েছি। আজকে আমরা হচ্ছে কি হয় চাকরি পাবো, না হয় চাকরির বংশ ধ্বংস করব। কিভাবে শুরু করতে হবে, কোথা থেকে পড়তে হবে এবং কিভাবে কোন বিষয়টা শুরু করলে আমাদের প্রশ্ন কখনো ভুল হবে না, সেই বিষয়টা কিন্তু দেখব। সেই জন্যই বলেছি কিন্তু বেসিক আন্দোলন। তো সেই আন্দোলনটাই হচ্ছে কি আমরা গবেষণা করে আপনাদের জন্য নিয়ে এসেছি। কেননা আমরা মোস্ট প্রবাবলি অনেকদিন ধরে দেখছি শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যায় ভুগছে, প্রশ্ন সলভ করতে গিয়ে নানা ধরনের জটিলতা দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে? কারণ তারা জানে না আসলে এটার রোট কি বা এটার মূল বিষয়টা কি। সেটাই কিন্তু বেসিক। একটি সাবজেক্ট কোন বিষয়টা আগে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এই বিষয়টা পড়লে আমাদের এই টপিকে রিলেটেড সবকিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু জানেন না, বিধায় কিন্তু প্রবলেমটা হয়। তো আমি আজকে বেসিক ক্লাসে যাব এবং হচ্ছে বেসিক থেকে শুরু করব, 10টি প্রশ্ন সলভ করব এবং 10টি বেসিক ধারণা, একদম 10টি টপিকের খুঁটিনাটি সবকিছু আজকে আমি বিশ্লেষণ করে আপনাদেরকে দেখিয়ে দিব।
তো আমি একটু দেখতে চাই যারা কমেন্ট করছেন এবং হচ্ছে যারা লাভ রিয়েক্ট এবং শেয়ার ডান লিখেছেন তাদের কমেন্টটি আমি একটু নিব। আমি এখন দেখতে পাচ্ছি মিষ্টিমণি বলছে লাভ রিয়েক্ট এন্ড শেয়ার ডান, জয়ন্ত বলেছেন লাভ রিয়েক্ট এন্ড শেয়ার ডান, তানিয়া ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রজাপতির ডানা লিখেছেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, আয়েশা খাতুন লিখেছেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। তারপর সাদিয়া ইমরান লিখেছে আগে বেসিক পরে চাকরি। হ্যাঁ, এটাই হোক আজকের হচ্ছে কি ক্লাসের মূল থিম। আজকের পর থেকে নেক্সট যতদিন হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার না হবে ততদিন পর্যন্ত একটা মূল থিম থাকবে, আগে বেসিক পরে চাকরি। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে পপি হাওলাদার লিখেছেন শেয়ার ডান, তার নীলুফা বলেছেন শেয়ার এবং লাভ রিয়েক্ট ডান, মৌসুমী আক্তার লিখেছেন শেয়ার ডান। আচ্ছা, আমি অনেকেই শেয়ার করতে দেখছি এবং যারা হচ্ছে শেয়ার করেননি সবাইকে বলবো শেয়ার করে দেন এবং সারা বাংলায় খবর দেন। বেসিক আন্দোলনে যোগ দিয়েছেন জব কমিটমেন্ট পরিবার এবং জব কমিটমেন্ট পরিবার হচ্ছে সারা বাংলাদেশে বেসিক আন্দোলনের কি সূত্রপাত করেছেন। বাংলাদেশের এই প্রথম ইতিহাসে যারা বেসিক থেকে হচ্ছে কি একদম অ্যাডভান্স লেভেলে চলে যাবে এবং সেই বেসিক থেকে শুরু করেছে একদম ফ্রিতে, সেইটাই তো আপনারা সারা বাংলায় খবর করে দেন এবং সংবাদটা পৌঁছায় দেন। ঠিক আছে, তো আমি বেশি লেট করব না, আপনাদের জন্য হচ্ছে গবেষণা লব্ধ এবং হচ্ছে কি যে প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব এবং বেসিক টু অ্যাডভান্স এবং বেসিক থেকে শুরু করব, এই মূল মন্ত্রটাই কিন্তু আজকে আমরা দেখব। একটি খুবই চমৎকার একটি প্রশ্ন, একদম হচ্ছে ব্যাকরণে কোন অংশ থেকে শুরু করতে হবে, ব্যাকরণ কোন বিষয়টা দিয়ে ধরতে হবে বা বাংলাটা কোথায় থেকে ধরতে হবে, সেই সাজানো গোছানো একটা টপিক থেকে এই প্রশ্নটি নেওয়া। দেখেন, খুবই হাই ভোল্টেজ একটি টপিক নিয়েছি এবং বলেছে বাংলা কোথায় থেকে শুরু করবেন সেই বিষয়টাও কিন্তু আপনি জানেন না, বাংলার রোডটা কোথায় সেটাও কিন্তু জানেন না, কিন্তু আমরা বাংলার রোডের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের ভাষা রীতি এবং হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এবং হচ্ছে ভাষা রীতি। ঠিক আছে, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এবং ভাষা রীতি। এই ভাষা রীতি হচ্ছে কয়টি? দুইটি, রাইট? কি ভাষা রীতি কয়টি বলেন তো? দুইটি। একটা কি বলেন তো? একটা হচ্ছে কথ্য আর একটা হচ্ছে কি লেখ্য। এবং কথ্য লেখ্যর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা সাধু এবং চলিত। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি সাধু এবং হচ্ছে চলিত, এবং এই দুইটারই পার্থক্য দেখে প্রশ্নটা কিন্তু আজকে নেওয়া। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, এটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু আজকের একটি ঝামেলা এখানে আছে, যে ঝামেলাটার জন্য হচ্ছে কি ম্যাক্সিমাম শিক্ষার্থী এটা ভুল করে পরীক্ষা হলে, এবং এই প্রশ্নটি দুইভাবেই পরীক্ষা এসেছে। ঠিক আছে, আজকে আমরা সেই জিনিসটাই দেখবো। বলেছি ভাষা রীতি কয়টি? দুইটি। একটা হচ্ছে কি কথ্য আর একটা হচ্ছে লেখ্য। একটা হচ্ছে কি বলেন তো কথ্য আর একটা হচ্ছে কি বলেন তো লেখ্য, রাইট? কথ্য এবং কি বলেন তো লেখ্য। কথ্যর মধ্যে একটা কি বলেন তো যে একটা চলিত আর একটা কি আঞ্চলিক, আর লেখ্যর মধ্যে একটা কি বলেন তো সাধু এবং চলিত। ওকে, এই চলিতটাই কিন্তু বর্তমান ব্যাকরণ অনুযায়ী সেটাই প্রমিত হয়ে গিয়েছে, এটা কিন্তু আপনি জানেন? জানেন না। এই যে চলিত মানে কি প্রমিত। ওকে, তাহলে দেখেন এইখান থেকে দুইটা দেখেন লেখ্য এবং কথ্য দুইটা প্রকারভেদ থেকে একটা হচ্ছে কি সাধু এবং চলিতর পার্থক্য থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, এবং এই যে জিনিসটা আপনাকে বুঝালাম, দেখেন আজকে একদম রোটে চলে গিয়েছি। এবং এক নম্বর যে কোশ্চেনটা করেছি আমরা, যে এই কোশ্চেনটা হচ্ছে ভাষা রীতি থেকে, এবং এই ভাষা রীতি থেকে আপনি ধারাবাহিকভাবে হচ্ছে শুরু করতে হবে। ওকে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি সবাই হচ্ছে কমেন্ট করছেন যে লাভ রিয়েক্ট এবং শেয়ার ডান। আয়ানের আম্মু লিখেছেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, ধন্যবাদ আপনাকে। নাসিম লিখেছেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। তারপর হচ্ছে কি লাবণ্য লিখেছেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। আকিমুন লিখেছেন শেয়ার ডান, ধন্যবাদ। তানিয়া তুনি লিখেছেন শেয়ার ডান। দিল আফরোজ লিখেছেন শেয়ার ডান। এবং যারা এখন পর্যন্ত লিখেন নাই শেয়ার এন্ড লাভ রিয়েক্ট ডান, তারা কিন্তু হচ্ছে খুবই মিস করবেন। ঠিক আছে, এবং আমরা বলেছি শুধু একা না, সারা বাংলাদেশে এই জব কমিটমেন্টের বেসিক আন্দোলনের তথ্যটা ছড়িয়ে দেন, এগুলো সারা বাংলা জানিয়ে দেন, খবর দেন যে হচ্ছে কি বেসিক আন্দোলন শুরু হয়েছে এবং বেসিক আন্দোলন হচ্ছে কি ক্লাস নিচ্ছে বাংলা ভাই অর্পে সুশান্ত স্যার। ঠিক আছে, তাহলে এইখানে একটু লক্ষ্য করে দেখেন, আজকের এই প্রশ্ন বলেছি, এই যে কথায় দেখেন আমি বলেছি যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। চলতি ভাষায় প্রশ্ন চেয়েছে এ বাক্যে ভুল সংখ্যা কয়টি, অর্থাৎ এই বাক্যটির মধ্যে সাধু এবং চলিত মিশ্রণ হয়ে গিয়েছে, এবং সাধু প্লাস চলিত ভাষার মিশ্রণ যদি কখনো ঘটে, সাধু প্লাস চলিত ভাষার যদি মিশ্রণ ঘটে, তাহলে সেইটাও কিন্তু একটা দোষে দুষ্ট হয়। ঠিক আছে, সেই দোষের নাম কি? গুরু চণ্ডালী। সেই দোষের নাম কি? গুরু চণ্ডালী। কি সেটা? গুরু চণ্ডালী। এটাকে কেউ গরু চণ্ডালী ভাববেন না। সাধু এবং চলিত ভাষার মিশ্রণ যদি হয় তাহলে সেটাকে বলি আমরা গুরু চণ্ডালী। এই গুরু চণ্ডালী দোষে দুষ্ট আজকের এই বাক্য, এবং এখানে বলেছে এখানে
চলিত ভাষায় যদি নিতে হয় তাহলে এই বাক্যে কয়টা বানান ভুল রয়েছে এবং কয়টা মানে সাধু ভাষার শব্দ ব্যবহার করা হয়েছে, রাইট? তাহলে যেহেতু বলেছে চলিত ভাষায় বাক্যে ভুল সংখ্যা কতটি, তার মানে হচ্ছে এখানে সাধু ভাষার শব্দ কয়টি ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে একটু আমি কমেন্ট দেখতে চাই, প্রিয় ভাই বোনেরা একটু কমেন্ট করে জানিয়ে দেন এই বাক্যে ভুল সংখ্যা কয়টি হতে পারে, কয়টি হতে পারে, কয়টি হতে পারে, একটু বলে দেন, একটু বলে দেন। ঠিক আছে, কয়টি হতে পারে? ঠিক আছে, আমি এখন দেখতে পাচ্ছি অনেকে লিখছেন, যারা মনে লিখেছে শেয়ার ডান, তারপর হচ্ছে কি মেহেদি হাসান সোহাগ লিখেছে শেয়ার ডান, এমনি শারমিনা লিখেছে শেয়ার প্লাস লাভ ব্রিক ডান। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখন এই প্রশ্নের উত্তরটা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই বাক্যে ভুল সংখ্যা হচ্ছে 3টি। এই বাক্যে ভুল সংখ্যা কয়টি? 3টি। এখন এইখানে কিন্তু একটি খুবই গাফলা রয়ে গিয়েছে, যেটা হচ্ছে আপনারা ভুল করেন। আমি একটু লক্ষ্য করে দেখি যে গাফলাটা কি আছে, আমি এটা মুছে দিলাম। যে ভাষারীতি কয়টি শিখিয়ে দিয়েছি, শুরুটা কি ভাষারীতি কয়টি, বেসিক একটা কথা শিখিয়ে দিয়েছি। ভাষারীতি হচ্ছে কয়টি বলেন তো? ভাষারীতি হচ্ছে কি যে 2টি, একটা কি বলেন তো লেখ্য, আর একটা হচ্ছে কথ্য। এবং আমি বলেছি যে লেখ্য এবং কথ্য এই যে দুইটার হচ্ছে কি, এই যে দুইটার লেখ্য এবং এটা কি বলেন তো কথ্য, এবং এই দুইটার যখন মিশ্রণ ঘটে বাক্যটা হয় গুরুচণ্ডালী। এটা কিন্তু গরুচণ্ডালী নয়, কি দুষে দুষ্ট, গুরুচণ্ডালী দুষে দুষ্ট। তাহলে এই দুষ্ট বাক্যে সাধু শব্দ কয়টি আছে দেখেন, আমি একই প্রথম থেকে শুরু করি। দেখেন, যে কথা একবার জমিয়ে, এই জমিয়ে শব্দের সাধু ভাষার, ঠিক আছে, এই জমিয়ে শব্দটা কি সাধু ভাষার। বলা গিয়েছে, এখানে বলা গিয়েছে, মোস্ট প্রবাবলি স্টুডেন্টরা এখানে বলে হচ্ছে গিয়েছে শব্দটা ফুল। এই গিয়েছে শব্দটার জন্য ঝামেলা হয়। এখানে দেখেন আমি একটু লিখি, এই যে সাধু, এটা হচ্ছে কি চলিত। এখন এই যে দেখেন, এই যে গিয়েছে শব্দটা কিন্তু অনেকেই ভাবে সাধু না, এখানে একটু পরিবর্তন আমি লিখে দিচ্ছি। দেখেন, গিয়েছে আর একটা হচ্ছে গিয়েছে, এই যে দেখেন গিয়েছে আর একটা হচ্ছে গিয়েছে। ওকে, এই বাক্যে যদি এখানে গিয়েছে, এই গিয়েছে না থেকে গিয়েছে থাকতো, তার মানে ভুল আর একটা বাড়ত। এই যে দেখেন গিয়েছে শব্দটা সাধু, গিয়েছে শব্দটা চলিত, দ্যাটস ওয়াই এখানে গিয়েছে শব্দটা কিন্তু ভুল নয়। ঠিক আছে, আকার এবং একারের জন্য প্রিয় ভাই বোনেরা এই প্রশ্নের একটি মার্ক চলে যায়। তারপর তাহার পর, তাহার তো হচ্ছে সাধু, আমরা জানি তার হচ্ছে চলিত। তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা ছিল না, এই ফেনাইয়া না, এই ফেনাইয়া হচ্ছে কি আমাদের চলিত। তার মানে এই বাক্যে দেখেন হচ্ছে ফেনাইয়া হচ্ছে সাধু। তার মানে এই যে জমিয়ে, তাহার, ফেনাইয়া, এই 3টা শব্দ হচ্ছে আমাদের সাধু ভাষার। তাহলে এই বাক্যে 3টা ভাষা শব্দ হচ্ছে সাধু ভাষার, তার মানে এই বাক্যে ভুল সংখ্যা হচ্ছে কয়টি? 3টি। তা চলিত ভাষায় বাক্যে ভুল সংখ্যা কয়টি? 3টি। তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেন যে হচ্ছে কি ক্লিয়ার, একটু কমেন্ট করে জানিয়ে দেন ক্লিয়ার। দেখেন, বুঝতে পেরেছেন সবাই? একটু ক্লিয়ার করে জানিয়ে দেন ক্লিয়ার, ঠিক আছে। এবং যারা শেয়ার করবেন না তারাই কিন্তু সাজেশন পাবেন না। আগামীকাল সকাল 10টায় কিন্তু হচ্ছে কি সাজেশন দেওয়া হবে, এবং সেই সাজেশনটা কিন্তু থেকে বঞ্চিত হবেন যদি আপনি শেয়ার না করেন। তাই বলছি, যারা এখনো শেয়ার করেননি প্রিয় ভাই বোনেরা শেয়ার করে দেন, বিভিন্ন চাকরির যে গ্রুপগুলো আছে এবং আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেন, আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে জানিয়ে দেন যে জব কমিটমেন্ট একটি আন্দোলন শুরু করেছে। সেটা কি? সেটা বেসিক আন্দোলন। ওকে, তো বেসিক আন্দোলন আজকের ক্লাস কে নিচ্ছে? আজকের ক্লাস নিচ্ছে সুশান্ত ভাইয়া, যে প্রশ্নটা সমাধান করেছে। একটি মার্ক একটু দেখিয়ে দিয়েছে গিয়েছে এবং গিয়েছে পার্থক্য, একার এবং আকার। এই একার এবং আকারে কিন্তু একটি মার্ক চলে যায়, এটাই বাস্তব, এটাই কিন্তু বাস্তব, বিশ্বাস করুন। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। ওকে, তার মানে আমরা এই প্রশ্ন যদি আমরা সবাই বুঝতে পারি, একটু কমেন্ট করে জানিয়ে দেবো এই প্রশ্ন সবাই আমরা বুঝেছি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার আমি 2 নম্বর প্রশ্নে চলে যাব। দেখেন, কারক থেকে এসেছে, কর্তৃকারকে। আচ্ছা, কারক নির্ণয় করতে আপনাদের ঝামেলা হয় কিনা বলেন একটু? কারক নির্ণয় করতে ঝামেলা হয় কিনা? কারক একদম একটা ইজি ব্যাপার, একদম সহজ, কিন্তু এই কারককে কিন্তু আপনি শিখতে পারেননি। কেন জানেন? কারণ আপনি শুধু শিখেছেন কে, কি, কা, কাকে, রাইট? ওকে, এর বাইরেও একটা থিম আছে। এই থিমটা ধারা আপনাকে আজকে শিখাবো, এবং কারকের যে এই কারক থেকে প্রশ্ন আসলে আপনি 100% যেভাবেই প্রশ্ন করুক আপনি পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে কোনটি হচ্ছে কি কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ, কর্তৃকারক হতে হবে এবং সপ্তমী বিভক্তি হতে হবে। আচ্ছা, সপ্তমী বিভক্তি কি বলেন তো? এ ও তে। প্রিয় ভাই বোনেরা, সপ্তমী বিভক্তি হচ্ছে এ ও তে। তাহলে সপ্তমী বিভক্তি যদি এ ও তে হয়, এবং এইখানে আমাকে দেখতে হবে কোদালে মাটি কাটবো, ঠিক আছে, কোদালে মাটি কাটবো। কোদালকে একটা যন্ত্র, রাইট, এ ছিল। এখন কোদালে মাটি কাটবে, এটা কি কর্তৃকারক হতে পারবে? না। ঠিক আছে, তাহলে এটা বাদ। জাহাজ চট্টগ্রাম ছাড়লো। আচ্ছা, জাহাজ চট্টগ্রাম ছাড়লো,
এখানে জাহাজের নিচে দেখেন হচ্ছে জাহাজের সাথে কি সপ্তমী বিভক্তি আছে? নাই। জাহাজের সাথে কি নাই? সপ্তমী বিভক্তি নাই, তার মানে এটাও কি বাদ। ঠিক আছে, এইখানে দেখেন আমারে তুমি সরি, সাপের হাসি বেদয়েও চিনে, সাপের হাসি, সাপের সাথে র বিভক্তি ছিল, হাসি কে চিনে? বেদয়েও চিনে। এই বেদয় নিচে কি উন্তস্ত আছে, ঠিক আছে, উন্তস্ত আছে, তার মানে এখানে সপ্তমী বিভক্তি আছে, রাইট। ওকে, আমারে তুমি রক্ষা করো, আমারে তুমি রক্ষা করো, এখানেও এ আছে, সপ্তমী বিভক্তি আছে, রাইট। এখন একটু লক্ষ্য করুন প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নের উত্তরটা দেখেন, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসে এবং হচ্ছে কি যারা আনসার করেছে সবাই ম্যাক্সিমাম ভুল করেছে, দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমামে কি করেছে, এটা ভুল উত্তর দিয়েছে। কেন ভুল উত্তর দিয়েছে? কারণ তারা জানে না এটা আনসারটা কিভাবে বের করতে হবে। ঠিক আছে, আজকের পর থেকে এই প্রশ্ন দেখেন হচ্ছে কি যে বেসিক, সেটা আমি আজকে তুলে ধরবো এবং এই প্রশ্নের কেন এটা আনসার হয়েছে সেটাও তুলে ধরবো। আপনাদের একটু কমেন্ট যদি আমি দেখি, এখানে অনেকেই উত্তর করেছেন সি। এখানে হচ্ছে কি আগামীকাল 10টায় কোন সাবজেক্টে সাজেশন দেওয়া হবে? ধারাবাহিকভাবে জব কমিটমেন্ট প্রতিদিন সকাল 10টায় সাজেশন দিচ্ছে, যে কোনো সাবজেক্টিভ। ঠিক আছে, আপনি গত ক্লাসে যে সাবজেক্টিভে সাজেশন পেয়েছেন, নেক্সট ক্লাসে আপনি অন্য এক সাবজেক্টিভে সাজেশন পাবেন। ওকে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এইখানে দেখেন একটি কথা জানেন কি, কর্তৃকারক। আচ্ছা, কর্তৃকারক, এই যে আমরা একটা প্রশ্ন করি কে বা কারা দ্বারা, এটা নর্মাল কোশ্চেন, আমরা সবাই জানি কে বা কারা। ওকে, এখন আমি যদি বলি বাক্যের কর্তা কর্তৃকারক, কর্তা হলেই কর্তৃকারক, কর্তা হলেই কর্তৃকারক। ওকে, কর্তা হলেই কর্তৃকারক, এই জিনিসটা বুঝতে পারলে আপনার কিন্তু কারক শেষ। কর্তা হলে কর্তাকে, যে ক্রিয়ার কাজ করে, ক্রিয়ার কাজ যে করে সে কর্তা, এবং কর্তা হলেই কর্তৃকারক। আচ্ছা, এই বাক্যের ক্রিয়াপদ কে বলেন তো? চেনে, চেনের কাজটা কে করছে? সাপের হাসি বেদে হচ্ছে না, বেদে চিনতেছে না, তো বেদে কি এখানে কর্তা। ক্রিয়ার কাজ যে করে সে হয় কর্তা, আর কর্তা হলেই কর্তৃকারক। ওকে, তাহলে কে চিনছে? বেদেও। বেদেও যেহেতু চিনেছে, তার মানে বেদেও কর্তা এবং উন্তস্ত আছে, বিভক্তি সপ্তমী, রাইট। ওকে, এখানে আপনি বলতে পারেন আমারও তো আছে, আমারে তুমি রক্ষা করো। এখন বলেন তো, এই যে রক্ষা করো, করোর কাজটা কি আমি করতে পারছি? আমারে করতে পারছে? তুমি বলতে পারেন, আপনি বলতে পারেন কে করো? আমারে করো না, তুমি করো, রাইট। কে করো? তুমি করো, ঠিক আছে, কিন্তু তুমি নিচে তো সপ্তমী বিভক্তি নাই, আছে? নাই। এখন কাকে করো? আমারে করো। এইখানে দেখেন আমারে এ আছে, এ থাকার কারণ হচ্ছে কি ক্রিয়ার কাজ সে করতে পারে নাই, সে কর্তা না, ঠিক আছে, এবং এখানে সপ্তমী বিভক্তি ছিল, এবং এই রক্ষা থাকার কারণে ভয় ডর রক্ষাহীন এগুলো যেগুলো থাকে সপ্তমী, এগুলো হয় কি অপাদান কারক। কিন্তু এই জন্য শিক্ষার্থীরা বলে হচ্ছে কি, এবং বইয়েও এটা দেওয়া আছে যে আমারে তুমি রক্ষা করো, এটা হচ্ছে কর্তৃকারক না। এটা আনসারটা সম্পূর্ণটা ভুল। সাপের হাসি বেদে হচ্ছে না, কে চিনে? বেদে হচ্ছে না, এই বেদে কিন্তু চিনতেছে সাপের হাসিটা, বেদে এখানে কর্তা। বেদ মানে কি, এলাকায় যারা আমরা বলি না বাইদ্য আইছে, মানে কি সাপ যিনি ধরে তাকে বলা হয় কি বেদ। এটা গান আছে না, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এই যে বেদেও, রাইট। এই যে দেখেন এই বেদে যেহেতু চিনতেছে, তার মানে বেদে এখানে কি বলেন তো? বেদ হচ্ছে এখানে কি কর্তা, কর্তা হলেই কর্তৃকারক, রাইট, এবং বেদের সাথে উন্তস্ত আছে সপ্তমী বিভক্তি, এই জন্য আনসার কোনটা? গো। ওকে, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোনেরা? একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন যে ক্লিয়ার, দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন ক্লিয়ার। তো এখানে একটা সুন্দর একটা দেখেছি বেদেও চিনে, রাইট। এই প্রশ্নের উত্তরটা ম্যাক্সিমাম ভুল করতো ভাইয়ারা, দেখেন, কিন্তু আজকের পর আপনাদের এই প্রশ্নের উত্তর একদম ক্লিয়ার, এবং বলেছি কর্তা হলেই কর্তৃকারক, এইটা হচ্ছে মূল থিম। ঠিক আছে, কর্তা হলেই কি কর্তৃকারক, কর্তা হলেই কি কর্তৃকারক, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নেন। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? যেমন কর্তা যে কি হোক, যে কেউ কর্তা হোক, ঠিক আছে, তার পরিমণির সাথে যেই থাকুক সেই তার স্বামী ধরে নেবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তদ্রুপ হচ্ছে বাক্যের ক্রিয়ার কাজ যে করবে সেই কর্তা, এবং সেই কর্তা হলেই কর্তৃকারক। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, 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 ডান। ঠিক আছে, এইখানে আসেন, এখন আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। দেখেন এখানে বলা হয়েছে কর্তৃকারকের একটা প্রকারভেদ, ব্যতিহার কর্তা। আচ্ছা, আমি একটি কথা কি আগে বলেছি, কর্তা হলেই কোন কারক? কর্তৃকারক। এখন বলা হয়েছে ব্যতিহার কর্তা, ব্যতিহার। আচ্ছা, কি বলেছে? ব্যতিহার কর্তা কোনটি, রাইট। ব্যতিহার কর্তা কিভাবে চিনবেন? ব্যতিহার কর্তা মানে রাখবেন দুইটি কর্তা। কয়টি কর্তা? দুইটি কর্তা একই সাথে একটি কাজ করলে, একই সাথে একটি কাজ করে, একটি কাজ করে, দুইটি কর্তা যদি একই সাথে একটি কাজ করে তাহলে সেটাকে বলা হয় ব্যতিহার কর্তা। তার মানে আমাকে প্রথম শর্ত কি দুইটি কর্তা লাগবে,
ঠিক আছে, কয়টি কর্তা লাগবে বলেন তো প্রিয় ভাই বোনেরা, কয়টি কর্তা লাগবে? দুইটি কর্তা। তাহলে ছেলেরা ফুটবল খেলছে, এখানে দুইটি কর্তা আছে নাই, তাহলে এটা বাদ। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, এখানে শিক্ষক একটি কর্তা। ঠিক আছে, ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, ছাত্ররাও এখানে একটা কর্তা। ঠিক আছে, দুইটি কর্তা ব্যাকরণ পড়াচ্ছেন, এইখানে দেখেন পড়াচ্ছেনটা হচ্ছে ক্রিয়া, তাহলে দুইটি কর্তা মিলে একটি কাজ করছে, রাইট? ওকে। ভাগে মহিষে এক গাঁটে জল খায়, এখানেও ভাগে একটা কর্তা, মহিষে একটা কর্তা, এই দুইটি কর্তা মিলে একটি কাজ করেছে। মুষলধারে বৃষ্টি পড়ছে, এটা হবে না, এখানে কর্তা কি বলেন তো? একটি, রাইট? এখন দেখেন একটু লক্ষ্য করে, ভাগে মহিষে এক গাঁটে জল খায়, এটা ক্রিয়াপদ, এটা ক্রিয়াপদ। ঠিক আছে, এই জল খায়টা ভাগও খায়, মহিষও খায়, একসাথে গাচ্ছে। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, আচ্ছা এখানে শিক্ষকও পড়ছে ছাত্ররাও পড়ছে, যেমন আমি আপনাদের পড়াচ্ছি, বলেন তো ক্রিয়ার কাজ দুইজনে করতেছি, আপনিও পড়তেছেন আমিও পড়তেছি। তাহলে এইখানে দেখেন আমি আপনাকে দিয়ে পড়াচ্ছি, আমি আপনাকে দিয়ে পড়াচ্ছি, আই মিন হচ্ছে কি আমি এখানে কি বলেন তো প্রযোজক, এবং আপনি হচ্ছেন কি প্রযোজ্য, রাইট? এখানে দুইটি কর্তা একজন আরেকজনকে দিয়ে করাচ্ছে, রাইট? কিন্তু ভাগে মহিষের জল খায়, এখানে ভাগ কি মহিষকে দিয়ে জল খাওয়াইতেছে, ভাগ কি বলতেছে মহিষে ধরে এই ভাগ জল খা, ভাই মহিষকে বলতেছে, বাঘে কি মহিষকে ধরে বলতেছে এই মহিষ জল খা, এবার নিয়ে ধরে রাখছে না, কেউ কাউকে খাওয়াচ্ছে না, দুইজনেই কি একই সাথে কাজ করছে। একই সাথে দুইটি কর্তা যদি একটি কাজ করে তাহলে সেটাকে বলা হয় কি বলেন তো? বেতিহার। যেমন হচ্ছে কি মেয়েরা চুলাচুলি করে, এই চুলাচুলি করে না, এর চুল ধরে যখন ওই মেয়ের চুল কি করে ওই মেয়ে ধরে, তো দুইজনই যখন চুলাচুলি করছে তখন দেখেন একটা কাজ দুইজন একসাথে করছে, রাইট? একসাথে দুইটি এক করছে, দুইটি কর্তা একটি কাজ, সেটা হচ্ছে বেতিহার। তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে কি এটা গ। এটা কি বলেন তো? ভাগে মহিষে এক ঘাটে জল খায়। আর এটা কেন হলো না? এটা একজন আরেকজনকে করিয়েছে। ওকে প্রিয় ভাই বোনেরা, আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? এই প্রশ্নের উত্তরটা 3 নম্বরটা বুঝতে পেরেছি? একটু কমেন্ট করে জানিয়ে দিব, এবং কমেন্ট করে জানিয়ে দিব যে 3 নম্বর আমাদের ক্লিয়ার। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিব 3 নম্বর আমাদের ক্লিয়ার। এবং আজকের এই বেসিক ক্লাস, বেসিক থেকে শুরু করেছি। দেখেন আমরা বলেছি বেতিহার কর্তাটা কি, এবং বেতিহার কর্তাটা কার একটি প্রকারভেদ? কর্তৃকারকের একটি প্রকারভেদ, রাইট? কর্তৃকারকের একটি কর্তা, বেতিহার কর্তা, তারপর কি মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। এই যে আমি বললাম প্রযোজক, প্রযোজ্য, মুখ্য, আর এটা কি বললাম বেতিহার। এই 4টা কর্তা রয়েছে কার? কর্তৃকারকের। এই যে বেসিক জিনিসগুলো যদি জানেন আপনি, তার মানে আপনার জন্য একদম ইজি হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, তো আমি একটু দেখতে চাই যারা যুক্ত হয়েছেন সবাই একটু হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, একটু ক্লিয়ার কিনা। ঠিক আছে, ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা বুঝতে পারছেন কি না। ঠিক আছে, রাজায় রাজায় লড়াই, এটাও বেতিয়ার, হ্যাঁ রাইট। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা চলে গেলাম 4 নম্বরে। 4 নম্বরে বলা হচ্ছে খুবই চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্ন পরীক্ষায় বিসিএস এ এসেছে 2 বার। ঠিক আছে, এমন কোন চাকরির পরীক্ষা নাই আসে নাই। আজকের এই প্রশ্নগুলো আমরা একটু দেখতেছি। সেটা হচ্ছে কি বলেন তো? সেটা বলা হচ্ছে দ্বৈপায়ন। এই প্রশ্নের সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। দ্বৈপায়ন, শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? আচ্ছা, এই সন্ধির ক্ষেত্রে এই দ্বৈপায়ন শব্দটা এসেছে। এখন সন্ধির যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোতে আপনি যখন এটাকে সলভ করবেন তখন আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এই দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদে কি দেওয়া আছে। ঠিক আছে, তো দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদের নিয়মটা কি? এখানে আমরা মূলত দ্বৈপায়ন শব্দটার ব্যাখ্যায় যুক্তে কি, দ্বৈপায়ন শব্দটার সন্ধি সাধিত মূলত না, এটা একটা প্রত্যয় সাধিত শব্দ। তো এটাকে যখন সন্ধি বিচ্ছেদে যখন এসেছে তখন আমাদের বুঝতে হবে এটা ওই নিয়মটাতেই করতে হবে। নিয়মটা কি? একটা গুণ ও একটা বৃদ্ধির নিয়ম আছে, যেখানে আমাদের ঐখার থাকে, ঐখার। ঠিক আছে, যেখানে ঐখার থাকে সেখানে আমরা কি দিতে হয়? রস্যই অথবা দীর্ঘইকার। রস্যই অথবা কি দিতে হয়? দীর্ঘইকার। ঐখার যেখানে থাকবে, অর্থাৎ একার এবং যে হচ্ছে কি বলেন তো একার এবং হচ্ছে ঐকার, একার এবং ঐকার যেখানে থাকে মূল শব্দে সেখানে আমাদের রস্যই অথবা দীর্ঘইকার দিতে হয়। তো দ্বৈপায়ন শব্দটা দেখে ঐকার ছিল, তো ঐকারের জন্য আমরা কি দিব বলেন তো? এই যে ঐকারের জন্য কি দিব? দ্বৈপায়ন। এই যে দেখেন দ্বৈপায়ন, ঐকার আছে, ঐকারের জন্য আমরা কি দিব? দীর্ঘইকার বা রস্যইকার। তাহলে দ্বীপ বানানটা কি দিয়ে লিখি আমরা? দীর্ঘইকার দিয়ে। দ্বীপ পরে কি থাকে? যা থাকে তাই কি থাকে? আয়ন থাকে। তাহলে দ্বীপ যুগ কি বলেন তো? আয়ন। সমান সমান কি বলেন তো? দ্বৈপায়ন। কি বলেন তো? দ্বৈপায়ন। তাহলে দেখেন প্রথমটা ছিল দ্বীপ, বানানটা ভুল, অনর্থ ভুল প্রত্যয়। ঠিক আছে, এখানেও দেখেন অনর্থ প্রত্যয় দিয়েছে, সেই জন্য এটা ভুল। আর দ্বীপ যুগ আয়ন, দেখেন এই যে দ্বীপ যুগ আয়ন আছে, রাইট? তার মানে হচ্ছে কি এই অপশনের দুইটা ছিল, একটা হচ্ছে দেখেন যে তাহলে আমরা একটাকে উত্তর দিব। ঠিক আছে, তো দ্বীপ যুগ কি বলেন তো? আয়ন। ঠিক আছে, তো দ্বৈপায়ন। ওকে, দ্বীপ যুগ কি বলেন তো? আয়ন। সমান সমান কি? দ্বৈপায়ন। এখানে আয়ন ছিল না, এখানে অয়ন হতে পারে, দিয়ে দিলাম, আকারটা কেটে দিলাম।
ওকে, বুঝতে পেরেছি প্রিয় ভাই বোনের, দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এবং এই দ্বৈপায়ন শব্দটা পরীক্ষায় একবার না একাধিকবার এসেছে, এবং বিসিএস এমন কোনো চাকরির পরীক্ষা নাই যে আসে নাই। এই দ্বৈপায়ন শব্দটা পরীক্ষায় আবারও আসতে পারে, এবং রিসেন্টলি একটি চাকরির পরীক্ষা আমি দেখেছি, যে নাম মনে নেই, ওই পরীক্ষায় দ্বৈপায়ন শব্দটি এসেছে। ওকে, তো আপনারা যারা এই সন্ধি বিচ্ছেদের এই যে একটা ব্যতিক্রমধর্মী একটা এক্সেপশনাল একটা নিয়ম শিখেছেন, এবং সেই নিয়মটার বেসিকটা কি বললাম, দেখেন বেসিকটা কি বললাম, যেখানে একার বা উইকার থাকবে তার পরিবর্তে আমরা রস্যি অথবা দীর্ঘ ইকার দিব, ঠিক আছে, এবং রস্যি ইকার দিয়ে যদি বানান সঠিক হয় তাহলে রস্যি ইকার দিয়ে লিখবো, দীর্ঘ ইকার দিয়ে বানান সঠিক হলে দীর্ঘ ইকার দিয়ে লিখবো। দ্বীপ বানান কি কখনো আমরা রস্যি ইকার দিয়ে সঠিক হবে না, ঠিক আছে, এই জন্য আমরা কিন্তু এটা কি দীর্ঘ ইকার দিয়ে লিখেছি, দ্বীপ যুগ কি আয়ন। ওকে প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই এই প্রশ্নের উত্তর ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন দ্রুত, এবং হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখেন আজকে এই সমাসের একটা ট্রাম শিখাবো, যে ট্রামটার মধ্যে দেখেন আপনারা হচ্ছে কি যে সব সমাস চিনে ফেলবেন। নিত্য সমাস, দেখেন গৃহান্তর এই শব্দটা কোন সমাস, এটা নিত্য সমাস। এটা কোন সমাস, এটা নিত্য সমাস। নিত্য সমাসটা কি, নিত্য সমাসটা কি, দেখেন নিত্য সমাসটা কি, যা সমাসের ব্যাস বাক্য হয় না, মূলত হচ্ছে যে সমাসের ব্যাস বাক্য হয় না, এবং ব্যাস বাক্য করি কিন্তু এটা হচ্ছে কি নিয়ম বহির্ভূত করি, এবং মূল শব্দের অনুরূপ হয় না, ঠিক আছে, সেটাকে বলা হয় নিত্য সমাস। অর্থাৎ সহজ কথায় যে বলি আমাদের, সেটা বলতে হবে যে সমাসের মূলত ব্যাস বাক্য হয় না সেটাকেই নিত্য সমাস বলে। নিত্য সমাসের ট্রামটা কি, এক কথায় চোখ বুঝে যদি দেখেন কোনো মূল সমস্ত পদের শেষে অন্তর আছে, ঠিক আছে, অন্তর আছে, বা হচ্ছে কি মাত্র আছে, ঠিক আছে, অন্তর অথবা কি আছে, মাত্র আছে, তাহলে সেটাই নিত্য সমাস। দেখেন এই যে ট্রামটা শিখিয়ে দিলাম, অন্তর অথবা মাত্র যেখানে তাকিবে সেটাই নিত্য, ঠিক আছে, অন্তর এবং হচ্ছে কি মাত্র যেখানে তাকিবে সেটাই কি নিত্য। তাহলে গৃহান্তর শব্দে দেখেন অন্তর আছে শেষে, দেখেন গৃহান্তর, আমি যদি এখন বলি হচ্ছে কি গ্রামান্তর, এই দেখেন গৃহান্তর শব্দ শেষে অন্তর যুক্ত হচ্ছে, গ্রামান্তর, লোকান্তর, ঠিক আছে, হচ্ছে কিনা অন্তর, হচ্ছে তো, দেশান্তর হচ্ছে কিনা, হচ্ছে। মাত্র আমি যদি বলি হচ্ছে কি দেখেন বুঝন মাত্র, ঠিক আছে, আমি যদি বলি কি বুঝন কি মাত্র, ঠিক আছে, বুঝন মাত্র। তাহলে এই যে মাত্র থাকলে ব্যাস বাক্যে আমরা কি লিখবো জানেন, ব্যাস বাক্য লিখবো হচ্ছে কি কেবল, ব্যাস বাক্যে কি হবে কেবল। তাহলে আমরা বুঝন মাত্র ব্যাস বাক্য কি হবে কেবল বুঝন। আর অন্তর থাকলে ব্যাস বাক্যে লিখবো হচ্ছে কি বলেন তো অন্য। তাহলে এই যে গৃহান্তর কি হবে অন্য গৃহ, গৃহান্তরের ব্যাস বাক্য কি হবে অন্য গৃহ। তাহলে দেখেন প্রিয় ভাই বোনেরা নিত্য সমাসটা শিখিয়ে দিলাম, এবং নিত্য সমাসটা আমরা কি বললাম বলেন তো, এই নিত্য সমাস কি বললাম, যে সমাসের সমস্ত পদের শেষে অন্তর অথবা কি থাকবে মাত্র থাকিবে, সেই সমাসটাই কোন সমাস হবে, নিত্য সমাস হবে। ওকে, সেই সমাসটাই কোন সমাস হবে, নিত্য সমাস হবে। তো নিত্য সমাস কি, ব্যাস বাক্যে কি দেখবো, অন্তর থাকলে অন্য এবং মাত্র থাকলে কেবল, মাত্র থাকলে কেবল, অর্থাৎ গৃহান্তর, লোকান্তর, দেশান্তর, বুঝন মাত্র, ঠিক আছে, দর্শন মাত্র আসে যদি পরীক্ষায়, তাহলে কি রাগ করব আমরা দেখে দর্শন মাত্র কেন এসেছে দেখে কি রাগ করবো বলেন, রাগ করার কোনো দরকার আছে, কারণ মাত্র আছে, শেষে মাত্র আছে, শেষে অন্তর আছে, এক কথায় 100% সেটা নিত্য সমাস। কোন সমাস, নিত্য সমাস। এছাড়াও আছে এক দুইটি, আমরা এবং হচ্ছে কি তোমরা 92, ঠিক আছে, কালসাপ, ওইগুলো নিত্য সমাস, ঠিক আছে, আমরা তোমরা 92, কালসাপ এগুলো হচ্ছে নিত্য সমাস। ওকে ক্লিয়ার প্রিয় ভাই বোনেরা, ক্লিয়ার হয়েছে, এই কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে গৃহান্তর। এখন আমরা চলে যাব হচ্ছে কি 6 নম্বর প্রশ্নে। দেখেন আজকের প্রশ্ন আমরা কারক থেকে 2টি কারকের প্রশ্ন পেয়েছি, একটি কারকের 2টি বেসিক কোশ্চেন পেয়েছি, এবং হচ্ছে সমাসের একটা নিত্য সমাস পেয়েছি, এবং সম্পূর্ণ নিত্য সমাস শেষ করে দিয়েছি। এবং এখানে এসেছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এবং বহুব্রীহি সমাসটা কি, এই জিনিসটা যদি না বুঝেন তাহলে সংখ্যা বহুব্রীহি সমাসটা পারবেন না। এইটাই হচ্ছে বেসিক, আগে বুঝতে হবে এই জিনিসটা তারা কি বুঝিয়েছে এবং এটা কি। দেখেন সমাস পড়তে লাগে 6 মাস, সমাস পড়তে লাগে কয় মাস, 6 মাস, কিন্তু না, এই ধারণাটাই ভুল। সমাস পড়তে লাগে 6 মাস, যারা আপনাকে মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে ওই সময়ই আপনার বেসিকটাকে ধ্বংস করে দিয়েছে। একটা কথা কি বুঝছেন, ওই সময় আপনার বেসিকটাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে, কারণ আমরা ছোটবেলা যার কাছে শিখেছি, আমি যার কাছে শিখেছি উনিও আমাকে শিখিয়েছে যে 6 মাস লাগে সমাস পড়তে, তুমি আমার কাছে 1 মাস পরে সমাস শিখতে চাও, কেমনে সম্ভব, ঠিক আছে। তো এই যে বেসিকটা ধ্বংস করে দিয়েছে আমাদেরকে, সেই জন্য কিন্তু আমরা পারছি না, এবং আমরা কি দরজায় গিয়ে কান্না করতেছি যে আসলে কি আমাদেরকে শিখাবেন কি না, বা আমরা শিখতে পারি না কেন। সবাই বলেছে হ্যাঁ শিখাবো, কিন্তু আমি তো ভাই ওই ধরনের মিথ্যা আশ্বাস দেই না, বা আমরা এই ধরনের মিথ্যা আশ্বাস দেই না। আমরা বলেছি বেসিকটা বুঝতে হবে, বেসিক বুঝলে অটোমেটিকলি আপনি অ্যাডভান্স হয়ে যাবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন। একটা ছোট বাচ্চা প্রথমে কি শিখে, কোন ধ্বনিটা শিখে আপনি জানেন, আপনি বলতে পারেন ম শিখে, ম,
মা শিখে না, ছোট বাচ্চা ম ধ্বনি শিখে না, ছোট বাচ্চা শিখে এ এ এ, এই এ ধ্বনিও কিন্তু ব্যাকরণ আছে, ওই এ ধ্বনি শিখে, তার মানে হচ্ছে এই এর পরেই মা শিখে, বাবা শিখে। ঠিক আছে, তো আপনাকে আগে শিখতে হবে বেসিক কি, এবং বেসিক কি সেটাই আপনি জানেন না, তার মানে কি করবেন, কিছুই করতে পারবেন না। বহুব্রীহি সমাস কি, অন্য পদ প্রদান, নতুন পদ বুঝাবে, অন্য পদের অর্থ দিবে, অন্য পদ কি হবে, প্রদান হবে, অন্য পদ প্রদান যদি হয় সেটাই বহুব্রীহি সমাস। এখন দেখেন এইখানে প্রশ্নটা বলা হয়েছে বহুব্রীহি সমাসের উদাহরণ নয়, তার মানে এখানটা কোনটা বহুব্রীহি সমাস নয়। আচ্ছা 10 বোঝার দ্বারা কারে বোঝায়, দুর্গারে বোঝায়, তাহলে এটা বহুব্রীহি সমাস না, রাইট, এটা বহুব্রীহি সমাস। চৌচালা দ্বারা একটা ঘরকে বোঝায়, ঠিক আছে, দেখেন অন্য পদের অর্থ ধারণা দিচ্ছে, এই একটা ঘরকে বোঝাচ্ছে, সেতার দ্বারা একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, কিন্তু আপনি বলেন চৌরাস্তা দ্বারা কি, চৌরাস্তা দ্বারা কি অন্য কোনো পত্রে বুঝাইতেছে নাকি রাস্তাটারে বুঝাইতেছে, রাস্তাটা বোঝাচ্ছে, পরপদের অর্থের প্রাধান্য দিচ্ছে, রাইট, পরপদের অর্থের প্রাধান্য দেয় পুরোপদ সংখ্যা হয়, তাহলে সেটাকে আমরা বলি দ্বিগু সমাস। কোন সমাস, দ্বিগু সমাস। তার মানে এই চৌরাস্তাটা কি এখানে বহুব্রীহি সমাস নয়, এবং এটা সংখ্যাবাচক বহুব্রীহি না। ঠিক আছে, পুরোপদ সংখ্যা থাকলেই যে সংখ্যাবাচক বহুব্রীহি হবে কথাটা কিন্তু এমন না। তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস উদাহরণ নয় কোনটি, এটা বলেছে, তার মানে হচ্ছে কি, যেটা হচ্ছে কি যে বহুব্রীহি সমাস হবে না। তার মানে চৌরাস্তা কোন সমাস, দ্বিগু সমাস। কিভাবে শিখেছি, পরপদের অর্থের প্রাধান্য দিয়েছে, আর অন্য পদের অর্থের প্রাধান্য দিলে সেটা কি সমাস, বহুব্রীহি সমাস। ওকে, ক্লিয়ার, এই প্রশ্নের উত্তর ক্লিয়ার প্রিয় ভাই বোনেরা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তো আমরা দেখি একটু লক্ষ্য করে, এখানে এটা অপগ্রহ দিবেন না আপনারা, সেটাকে আপনারা হচ্ছে কি উপগ্রহ দিবেন, এটাকে আপনারা উপগ্রহ দেন। ওকে, তাহলে দেখেন এখানে বলা হয়েছে কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত। এই যে উপসর্গ থেকে, এই অর্থবোধক থেকেই গত যে পরীক্ষাটা হয়েছে চাকরির, কি হয়েছে বলেন তো, যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এখান থেকে যে প্রশ্নটা এসেছে, ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নটা এসেছে সেখানে কিন্তু এই ধরনের একটা উপসর্গ রিলেটেড একটা প্রশ্ন ছিল। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে আজকের যে প্রশ্ন উপসর্গ থেকে আসছে সেটাকে বলা হয়েছে কি বলেন তো, সেটাকে কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে কোন উপসর্গটি ভিন্ন অর্থে প্রযুক্ত হয়েছে। আমি একটু দেখতে চাই আপনাদের কমেন্ট, আপনারা কি প্রশ্ন উত্তর দিচ্ছেন দেখি একটু লক্ষ্য করে। যে এখানে সবাই বলেছেন যে সুহাসিনী 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 বলেছেন ক্লিয়ার, আর বলছে এমডি ফরহাদ আলী বলেছেন 7 হচ্ছে ক, এবং হচ্ছে কি তানিন বলেছেন উল্টানা ক। আচ্ছা, জয়ন্ত কুমার শাহ বলেছেন ক। ওকে, আচ্ছা, এইখানে দেখেন যে এই ধরনের প্রশ্ন যখন আসবে আপনারা একটু দেখবেন যে 3টা উপসর্গ যখন থাকবে, উপগ্রহ, আচ্ছা গ্রহটা একটা বিশাল, উপগ্রহ হলে এটা ক্ষুদ্র অর্থ দেয়, কোন অর্থ দিচ্ছে, এটা ক্ষুদ্র অর্থ দিচ্ছে, রাইট, ক্ষুদ্র অর্থ দিচ্ছে। উপসাগর, সাগরটা বড়, উপসাগর হলে এটা একটা কি ছোট অর্থ বোঝাচ্ছে বা ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে, রাইট, আমি একটু লিখলাম ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে। উপনেতা, উপনেতা মানে কি, নেতার থেকে ছোট, ছোট মানে কি, এটাও ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে। উপভোগ, এটা কি ভোগের থেকে কি ছোট এরকম বোঝাচ্ছে না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এই এই উপভোগটা দেখেন হচ্ছে কি, যেখানে ভিন্ন অর্থ দিচ্ছে, কি অর্থ দিচ্ছে, ভিন্ন অর্থ দিচ্ছে। তার মানে এখানে উত্তর কোনটা, উত্তর হচ্ছে উপভোগ। এবং বাদ বাকি দেখেন এই 3টা একই অর্থ দিয়েছে এবং একটা ব্যতিক্রম অর্থ দিয়েছে, রাইট। তাহলে এটাই কি বলেন তো, এটা এখানে আমাদের উত্তর। ঠিক আছে, এখন আপনাদেরকে যদি হচ্ছে বলা হয় যে এখানে উপভোগ শব্দটা কি অর্থ প্রদান করা হয়েছে, যদি পরীক্ষা এই ধরনের প্রশ্ন থাকে তখন কি বলবেন বলেন তো, উপভোগ শব্দটা কি অর্থ দিয়েছে সেটা বলেন তো, সেটার প্রশ্ন আমি একটু দেখতে চাই যে আপনারা বলেন উপভোগ শব্দের অর্থ কি। দেখেন প্রশ্নটা এইভাবে না এসে একটু ঘুরিয়ে দিল, তো একই কথা, সেম। ঠিক আছে, অর্থাৎ এটা আপনার স্পেসিফিক ভাবে জানতে চাইলো এখন উপভোগ শব্দের অর্থ কি। তো উপভোগ শব্দের অর্থ কি হবে বলেন তো একটু, আমি একটু কমেন্ট দেখতে চাচ্ছি যে আপনারা কি কমেন্ট করেন দেখি, বলেন বলেন এটা কি হবে প্রিয় ভাই বোনেরা, আমি একটু দেখতে চাই আপনাদের কমেন্ট। আপনারা দেখছি হচ্ছে আচ্ছা, আমি যেটার জন্য অপেক্ষা করছি সেটা এখনো পাচ্ছি না। বৃষ্টি লিখেছেন আনন্দ করা, হ্যাঁ কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি। উপভোগ মানে হচ্ছে কি, যে উপভোগ মানে হচ্ছে কি তৃপ্তি, তৃপ্তি মানে কি, যে হচ্ছে কি বিলাস, একই ধরনের তৃপ্তিও পাওয়া, বুঝতে পেরেছেন? মানে একটা খাবার খেলে আমরা বলি না হচ্ছে কি তৃষ্ণা মিটেছে, ওইটাই হচ্ছে এই ধরনের। তো উপভোগ মানে হচ্ছে কি তৃপ্তি পাওয়া। ওকে, তাহলে
এটা উপভোগ অর্থটা হচ্ছে কি তৃপ্তি অর্থ দিয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি ব্যতিক্রম। ওকে প্রিয় ভাই বোনেরা, আমরা কি 7 নাম্বার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছি? এখন আমাকে যদি একটি শব্দ দিয়ে বলে উপভোগ শব্দের অর্থ কি, তাহলে আমরা কি উত্তর করতে পারবো কি পারবো না? বলেন, কথা বলেন, পারবো কি পারবো না? অবশ্যই পারবো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনের দিকে আমাদের কি আছে, যে 8 নম্বর প্রশ্ন আছে। এটা খুবই চমৎকার একটি প্রশ্ন এবং এই প্রশ্নটা পরীক্ষায় অসংখ্যবার এসেছে। সুন্দর মাত্ররই একটা আকর্ষণ শক্তি আছে, এই বাক্যের সুন্দরটা কোন পদ পার্শ্ব স্পেস নির্ণয় করো। তার মানে আপনারা একটু লক্ষ্য করেন, সুন্দর শব্দটা জেনারেলি কি বলেন তো? বিউটিফুল। এই বিউটিফুল শব্দটা আমরা শিখেছি অ্যাডজেক্টিভ, তার মানে এটা বিশেষণ হওয়ার কথা। কিন্তু এখানে একটু কথা আছে। কি কথা আছে? একটু ঝামেলা আছে। যদি বাক্যে বসে একটি শব্দ বাক্যে বসে সে বসার উপর নির্ভর করে সে কিন্তু কি হতে পারে, সে সে তার অবস্থান চেঞ্জ করতে পারে, অন্য পার্শ্ব স্পিসি সে হতে পারে। বুঝতে পেরেছেন? বাক্যের অবস্থান ভেদে কিন্তু একটি শব্দ যে কোনো পার্শ্ব স্পিসি হতে পারে, আমরা করতে পারি, রাইট? ওকে, এখন দেখেন যে কিভাবে হতে পারে। সুন্দর মাত্র একটা আকর্ষণ শক্তি আছে। আচ্ছা বলেন তো, এই বিশেষ্য পদ এটা এখানে, এখন বিশেষ্য পদটা কি? বিশেষ্য পদটা মানে হচ্ছে কি, যদি কখনো বাক্যে অবস্থান থাকে সেইটাকে বিশেষ্য কখন বলবো? বাক্যে যদি বিশেষ্য নির্ণয় করতে বলে এটাকে আমরা প্রশ্ন করব কে বা কারা, কে বা কারা বা কার বা কাকে। ঠিক আছে, ওই যে এগুলো দ্বারা দেখেন কে বা কার বা কাকে দ্বারা যদি রিপ্লেস করা যায় শব্দটাকে কি করা যায়? রিপ্লেস করা যায়। শব্দটাকে যদি কি করা যায়? রিপ্লেস করা যায়, তাহলে সেটা বিশেষ্য পদ। দেখেন, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমি যদি বলি কার মাত্র একটি আকর্ষণ শক্তি আছে, আপনি বলবেন কি সুন্দরের মাত্র, তাহলে রিপ্লেস করা যাচ্ছে কার দ্বারা, রাইট? তো কার দ্বারা রিপ্লেস করলে আমরা হয় অবজেক্ট পাই, অবজেক্ট হিসেবে কে বসে? অবজেক্ট হিসেবে নাউন বসে, রাইট? নাউন কে বিশেষ্য, একই কথা, ঝামেলা শেষ, খতম। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন? এই যে বিষয়টা আমরা বললাম কি খতম, রাইট? ওকে, তার মানে সুন্দর মাত্রায় একটি আকর্ষণ শক্তি আছে, সেই সুন্দরটা এখানে হচ্ছে কি বিশেষ্য পদ। সুন্দরটা কি এখানে বলেন তো? বিশেষ্য পদ। সুন্দরটা কি? বিশেষ্য পদ। ওকে, সুন্দরটা কি? বিশেষ্য পদ। একজন লিখেছেন স্যার সব টপিক একসাথে না বুঝিয়ে এক একটা টপিক বুঝালে ভালো হতো, মনে হচ্ছে সব ভুলাইয়া যাইতেছে। ঠিক আছে, এই যে দেখেন আজকে তো শুধু একটু হালকা দেখালাম, ঠিক আছে, হালকা মেরেছি লাল পানি আছে না, তো আজকে আমরা একটা হালকা মেরেছি বেসিক। ঠিক আছে, নেক্সট থেকে হচ্ছে কি আপনারা আরো হচ্ছে কি আরো ডিপ বেসিক গুলো পাবেন। ঠিক আছে, তো এই বেসিকটা বোঝার জন্যই কিন্তু হচ্ছে কি আপনাদেরকে এখানে নিয়ে আসা, এবং আমরা কিন্তু বলেছি একটি বেসিক আন্দোলন করছি। ঠিক আছে, সেই বেসিকটা কি? যে আজকে হালকা মেরেছি লাল পানি। ওকে, তাহলে এখন দেখেন এই যে আমরা এইটা পড়লাম, 8 নম্বর কোশ্চেন আমাদের শেষ, এবং বিশেষ্য পদটা দেখালাম, এবং 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলা ধাতু কোনটি। দেখেন খুবই চমৎকার প্রশ্ন, বাংলা ধাতু থেকে এসেছে। আচ্ছা, বাংলা ধাতুটা মানে কি জানেন? যদি আপনি এটাকে কার দ্বারা মিলাইতে পারেন, সরি, ওইটাকে আপনি যদি তুই ধারা মিলাইতে পারেন। কি ধারা? তুই ধারা। হ্যাঁ, তুই দ্বারা যেটাকে রিপ্লেস করা যায়, তার পূর্বে তুই যুক্ত করে দিবেন। এইগুলোর পূর্বে আপনি তুই যুক্ত করেন। কি যুক্ত করেন? তুই। দেখেন টেকনিকটা দেখেন। এখন বলেন তুই কাঠ মিলে কিনা? মিলে। তুই ক্রি মিলবে? মিলে না, বাদ দেন। তুই মেঘ মিলবে? না। তুই গম মিলবে? না, গম না, তুই যা মিলবে। ঠিক আছে, তার মানে এখানে উত্তর কোনটা? উত্তর হচ্ছে কাঠ। ওকে প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছি একটু কমেন্ট করে জানিয়ে দিব যে ক্লিয়ার 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 ক্লিয়ার, একটু কমেন্ট করে জানিয়ে দিব। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। যদি বুঝি উপনেতার পাতিনেতার পার্থক্য কি? ঠিক আছে, উপনেতার পাতিনেতার পার্থক্য কি? ঠিক আছে, আচ্ছা আপনি যে একটা জানেন কি উপমন্ত্রী আছে একটা প্রতিমন্ত্রী আছে, এর মধ্যে বড় কোনটা বলেন তো? প্রতিমন্ত্রী, তাই না? এখন উপনেতা মানে হচ্ছে কি, উপনেতাটা কিন্তু বড় টাইপের, আর পাতিনেতা হচ্ছে কি তার থেকে ছোট যে নেতারা থাকে। ঠিক আছে, ওইটা হচ্ছে পাতিনেতা, মানে হচ্ছে কি মুখে অনেক কিছু ছটফট করে কিন্তু অন্তরে কিছুই নাই, সেটা হচ্ছে পাতিনেতা। বুঝতে পারছেন? ওকে, যাই হোক, আমি ওটা ব্যাকরণের ব্যাখ্যা দিই নাই, সেটা কিন্তু আমি হচ্ছে ছন্দের ব্যাখ্যা দিছি। ওকে, আজকে দেখেন লাস্টে যে কোশ্চেনটা যাব আমরা, 10 নম্বরটা, নিত্য মূর্ধন্যবাচক শব্দ কোনটি? আচ্ছা, এখানে সবগুলো শব্দই দেখেন হচ্ছে কি তৃষ্ণা, এটা তো কিন্তু হচ্ছে মূর্ধন্য স আছে, তারপরে বাদ দিলাম এটা আমি, কারণ মূর্ধন্য আছে। ঠিক আছে, বৃষ্টি, এটা তো মূর্ধন্য স আছে, এবং পরিষ্কারও আছে। নিত্য বলতে মানে কি এটা বুঝেন তো? ভাষাটা এটা হচ্ছে মূর্ধন্য স, নিত্য। এখন নিত্য বলতে কি জানেন? নিত্য বলতে কি বোঝায়? নিত্য মানে হচ্ছে কি যেটা হচ্ছে কি স্বভাবতই হয়, বা হচ্ছে সেটাকে আমরা যে নিয়ম বহির্ভূত বলতে পারি সেটা হয়ে যায়।
যেমন হচ্ছে আকার এবং অকারের পরে মূর্ধন্য ষ হয় না, কিন্তু এখানে ভা দেখেন আ তার পরে কি হয়েছে মূর্ধন্য ষ হয়েছে, এটাই হচ্ছে কি ব্যতিক্রম, এটা নিত্য বলা হচ্ছে, তাই না? আচ্ছা, এইখানে নিত্য মূর্ধন্য ষ বাচক কতগুলো শব্দ আছে সেগুলোকে মনে রাখার কিন্তু একটা কবিতা আছে আমার কাছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি কবিতা বলি তাহলে কেউ শুনবেন না? শুনবেন? শুনবেন না, স্বাভাবিক এটা। আমি যদি এখানে আজকে একটা মজার একটা হচ্ছে কি কাহিনী বলি বা একটা বাস্তবসম্মত একটা কথা বলি, এই যে আপনার পড়ার কথা বলি, তাহলে আপনার ভালো লাগবে না। কিন্তু আজকে যদি বই, আজকে ক্লাসের শেষে আমার কাছে একটা লিঙ্ক আছে, কার? পরিমণির। তার মানে আপনি পাগল হয়ে যাবেন যে ভাইয়া আমাকে ইনবক্সে খালি মেসেজ, ভাইয়া পরিমণির লিঙ্কটা কি আসলেই আছে, একটু দেন দেন দেন। হ্যাঁ, আছে আমার কাছে, বুঝতে পারছেন? তাহলে দেখেন এইখানে হচ্ছে কি যে কবিতাটা আমি একটু বলি, একটু শুনেন, তারপর লিঙ্কটা দিব। কবিতাটা হচ্ছে কি, আষাঢ়ে ভাষণ দিলে রোষে পড়ে উষা, পুরুষের কলস কুশে এই বেশভূষা, পৌষের ষড়ঋতু যেন কলস ভূষণ, বিদ্বেষী ভাষায় বাড়ছে অভিলাষ দূষণ। তাহলে এইখানে 4টা লাইন বলেছি, এই 4টা লাইনে যে লাইনগুলো যদি বলতে পারেন, যারা বলতে পারবেন আমি 4টা লাইন কি বলেছি, তাদেরকে কিন্তু আমি লিঙ্কটা আজকে পাঠাবো, ঠিক আছে? ওকে, তো যাই হোক, এইখানে আমি বলে দিয়েছি যে 4টা লাইনে যে শব্দগুলো সবগুলো নিত্য মূর্ধন্য ষ বাচক শব্দ। ওকে, আষাঢ়ে ভাষণ দিলে রোষে পড়ে উষা, পৌরুষের কলস কুশে এই বেশভূষা, পৌষের ষড়ঋতু যেন কলস ভূষণ, বিদ্বেষী ভাষায় বাড়ছে অভিলাষ দূষণ। তাহলে এই 4টা লাইন বললাম, এই 4টা লাইন হচ্ছে নিত্য মূর্ধন্য ষ বাচক শব্দ। ওকে, তো সবাই একটা কথা বলবেন, একটা কমেন্ট জানিয়ে দিবেন, বেসিক বেসিক আন্দোলন, ঠিক আছে? কি আন্দোলন? বেসিক আন্দোলন। আগে বেসিক পরে পড়াশোনা, মূল থিম কি? আগে বেসিক পরে চাকরি, তাই না? আগে বেসিক পরে কি? চাকরি। পরে কি বলেন তো? চাকরি। এটা মাথায় রেখে, আগে বেসিক পরে চাকরি, এটা মাথায় রেখে সারা বাংলায় খবর দেন। সারা বাংলায় খবর দিবেন না, আবার খবর দিবেন, ঠিক আছে? অর্থাৎ সংবাদ দিবেন যে সারা বাংলায় সংবাদ যাবে, আগে বেসিক তারপর চাকরি, বেসিক ছাড়া চাকরি হবে না। ওকে, এবং আগামীকাল রাত 10টায়, আগামীকাল রাত 10টায় চলে আসবেন, লিংক অলরেডি পেয়ে যাবেন। যারা যদি কবিতা লিখতে পারেন লিংক পেয়ে যাবেন। ওকে, সমস্যা নেই। ওকে, ভালো থাকেন।